সুমাপুদের বাসায় আমাকে যখন ডেকে নিয়ে যাওয়া হলো তখন আমি ওখানে গিয়ে দেখলাম রাশেদ ভাইয়ের আম্মা, ওনার বড় বোন আর একজন মহিলা, উনি হচ্ছে ওনারা আছে। তো দেখে আমি সুমাপুকে বললাম যে এখানে কেন ডাকছো আমাকে, আবার ওনারা অপমান করবে এই জন্য। তো উনি বলতেছে একটু চুপ করো, ওনারা হচ্ছে কি বলে কথাটা শোনো। তো উনি হচ্ছে আমাকে খুব, এতদিন তো খুব রাগারাগি করছে, আমাকে হচ্ছে গালাগালি করছে, 100বার ফকিন্নি বলছে। এখন সে বলতেছে যে আমার ছেলেকে আমরা এত করে বিয়ের কথা বলতেছি, ও তো বিয়ে করতেছে না, তাতে তুমি ওকে বলো যে ও যাতে বিয়ে করে ফেলে, তোমার কথাটাও শুনবে। তা আমি বসে বসে জাস্ট শুনতেছি, কোনো কথা বলতেছি না। ওনার বোন আমাকে বুঝাইতেছে যে তোমাদের সাথে তো আমাদের কোনো রকমভাবেই মিল হয় না, কি ভাববে মানুষ, কি বলবে। এখন আবার তোমার মাও এসে বিয়ে করে ফেলছে, সমাজে কিভাবে হচ্ছে মুখ দেখাবে। তো তুমি ওকে বলো ওকে বিয়ে করে ফেলার জন্য, তুমি বললে ও না করবে না, আর ও বাড়িতে আসেন এরকমভাবে। হ্যাঁ, মানে আমাকে বোঝাচ্ছে, আমি যাতে তাকে বোঝাই যে সে অন্য কাউকে বিয়ে করুক, এরকম কিছু একটা আমার কাছে বলতে আসছে, মানে তার ছেলেকে সে আমার কাছে চাইতে আসছে, এরকম একটা ঘটনা। তো তখন আমি খুব চুপ করে আরও অনেক কিছু বলছে, শুনলাম। শোনার পরে তখন আমি বললাম যে আপনার ছেলেকে আপনি বলেন নাই যে বিয়ে করার কথা? বলে যে হ্যাঁ, আমার ছেলেকে যখনই বিয়ে করার কথা বলি ও তো বলে যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, যে বিয়ে করলে আমি বকুলকেই করবো, না হলে আমি বিয়ে করবো না, এরকম বলে। তো আমি বলি যে ঠিক আছে, যদি আপনার ছেলেকে আপনারা রাজি করাতে পারেন যে আপনার ছেলে বিয়ে করবে, তাহলে ফাইন, আপনি আপনার ছেলেকে বিয়ে করেন। আমি কোনো দিনও আপনার ছেলের সামনে আসবো না এইটা নিয়ে যে আমার সাথে প্রেম করছেন এখন বিয়ে অন্য কাউকে করতেছেন, এরকম কিছুই না। আর যদি আপনারা আপনার ছেলেকে রাজি না করাতে পারেন, আমি আপনার ছেলেকে কখনো বলবো না যে আমি তোমাকে বিয়ে করবো না, তুমি অন্য কাউকে বিয়ে করো। কারণ সে যদি আমার জন্য অপেক্ষা করে থাকে, আমার সব কিছুর শেষে গিয়ে আমি তাকেই বিয়ে করব। তো এটা বলে আমি আর ওখানে বেশিক্ষণ দাঁড়াই না, ওখান থেকে চলে আসি। তো ওর মা হচ্ছে খুব আমাকে ইনসিস্ট করতেছিল, একটা সময় আমার হাতে ধরে ফেলে যে মা তুমি আমার ছেলেটাকে বলো বিয়ে করাই দিতে। তো এতটাও তার ছিলাম না যে একেবারে তাকে বলবো বিয়ে করাই দিতে। জীবনে সব কিছুই মোটামুটি আমার কাছে কিছুই নেই বলেই চলে, শেষ সম্বলটুকু হচ্ছে আমি ওকে নিয়ে বেঁচে থাকবো সারা জীবনে, এটা আমি ভাবতেছি বা দেখতেছি আমার ভবিষ্যৎ, সেটাও আমি এখন দিয়ে দিব হচ্ছে তার মায়ের কথা শুনে। সে তো আর আমাকে ছাড়তে চাইছে না, সে যদি ইচ্ছে করে আমাকে ছেড়ে দেয় সেটাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি তাকে ছাড়বো না, এটা ছিল আমার চিন্তা ভাবনা। যাই হোক, ওই দিন চলে গেল। চলে যাওয়ার পরে এরপরে তার বোন আমাকে আর অনেকবার ফোন করছে, ফোন করে করে বলছে তুমি ওকে বুঝাও, বাড়িতে আসতে বলো। তো সে বাড়িতে আসে, তাকে বিয়ের কথা বলে, সে বলে বকুলকে বিয়ে করব, এরকমভাবেই চলতেছে। এর মাঝে আমার বোনের একটা মেয়ে হয়েছে, আমার বোনের হাজব্যান্ড দেশের বাইরে চলে গেছে। তো আমার বোনকে আমার মা বলল যে একসাথে হচ্ছে, আমাদের বাসাটা তো 2 রুমের ফ্ল্যাট, আমি আর আমার ভাই দুইজনই থাকি 2 রুমের একটা ফ্ল্যাটে। তো বলতো যে তুমি ও বাড়িতে চলে যাও, চলে গিয়ে হচ্ছে ওদের সাথে থাকো, ঘর ভাড়া তোমার দিতে হবে না, তুমি জাস্ট টাকা পয়সা দিলে দিও, না দিলে না, বাট একসাথে থাকো 3 ভাই বোন, যেহেতু তোমার হাজব্যান্ড দেশের বাইরে চলে গেছে। তখন আমার বোন নাকি আমার মাকে বলছে যে আমি যদি ওদের সাথে গিয়ে থাকা শুরু করি, তখন দেখবা তোমার মেয়ে একা একা গিয়ে রাশেদকে বিয়ে করে ফেলছে, তারপরে তোমার ছেলের সব দায় দায়িত্ব আমার ঘাড়ে চাপাই দিয়ে আমি সব ঝামেলার মধ্যে জড়াইতে পারবো না, আমি একাই থাকতে পারবো আমার মেয়েকে নিয়ে। এটা ছিল আমার মেঝো বোনের কথা। তো এগুলো না আমার ছোট ভাইটা সব দেখতো। এভাবে গেল 2 বছর, ওদের মাঝে রাশেদ আমার সাথে কথাবার্তা বলে। এখন হচ্ছে রাশেদের আর আমার সম্পর্কটা পুরো এলাকার মধ্যে না একটা ওপেন বুক হয়ে গেছিলো। সবাই জানে যে আমি রাশেদের সাথে প্রেম করি, বা রাশেদ আমাকেই বিয়ে করবে, আমি রাশেদকে বিয়ে করব। এখন রাশেদ হচ্ছে আসে, আমাকে ডাকে, আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলি, ছাদে দাঁড়ায় কথা বলি। এখন আর কেউ এটা নিয়ে কোনো কিছু বলে না, বললেও এখন যেন আমারও কিছু যায় আসে না, আর রাশেদেরও কিছু যায় আসে না। কারণ আমার এখন মাথায় দুনিয়াতে মানে একটাই চিন্তা যে ওই আমার জন্য সব কিছু, ওর কাছে আমার জীবনে ভালো থাকা। তো এরপর এভাবে চললো 2 বছর। আমার ভাইয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, আমার মাস্টার্স পরীক্ষা তখনও হয় নাই, আমি ভর্তি হয়েছি, পড়তেছি। এর মাঝে হচ্ছে আমার মা 2.5 বছর পরে আসলো, 2 বছর পরে না। আমার ভাই কলেজে ভর্তি হলো, তো মা তো আসতেছে না। মাকে বললাম ওর হচ্ছে হোস্টেলে থাকার কথা, তখন মা বলতেছে আচ্ছা রাখো, আমি আসতেছি, দেখতেছি, করতেছি। এরকম করতে করতে মা আর হচ্ছে দেশে আসলেন আরও 6 মাস পরে, ওর পরীক্ষার রেজাল্ট হওয়ারও 6 মাস পরে আসলেন মা দেশে। আসার পরে তারপরে আমার মেঝো বোনকে অনেক বুঝাইলেন আসার পরে যে তুমি ওর সাথে হচ্ছে, আমার ভাইয়ের কথা বলতেছিল যে তোমরা 2 ভাই বোন একসাথে থাকো, বড় আপুকে বিয়ে দিতে। রাশেদ তো তখনও এক পায়ে রাজি, ফোন করলেই চলে আসবে বা এরকম কিছু। তো তখন মা আসার পরে আমাকে
আমার মা আসার পরে করলেন কি, উনি হচ্ছে যে ওনার শ্বশুর বাড়ি, যে উনি নতুন বিয়ে করছেন যে বাড়িতে, আমাদের এখানে 3 দিন 4 দিন থেকে ওই বাড়িতে চলে গেলেন। তখন ওই আঙ্কেল আসেনি, আঙ্কেল সৌদি আরবে, তো মা হচ্ছে ও বাড়িতে গেলেন, গিয়ে 20-25 দিন ওখানে থেকে ওনার যে ছোটো মেয়েটা, আঙ্কেলের ছোটো মেয়ে বলতে কলেজে পড়ে, ওই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসলেন। ওই আমার মা অন্য কারো কাছে বিয়ে করছে, এটাই তো সহ্য হয় না, তার মধ্যে হচ্ছে ওই লোকের মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। তারপরও কিছু বলি নাই, যাই হোক। তো এরকম আসার পরে আমার মা আমার ভাইকে জিজ্ঞেস করতেছে কোন হোস্টেলে থাকবে, কী করবে না করবে। বাট আমার ভাইয়ের মনটা খুব খারাপ, সে হোস্টেলে থাকতে চায় না, সে বাড়িতেই থাকতে চায়। হোস্টেলে থাকাও যে একটা স্বাধীনতার জীবন, এটা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, বা রাশেদ অনেক বোঝাইছে যে তুমি হোস্টেলে থাকো, নিজের মতো চলতে পারবা, পড়াশোনা করো। বাট ও রাজি হয় না, ও কেমন জানি একটু। যাই হোক, তো এরপরে মার চলে যাওয়ার সময় আসতেছে, তো মা আমাকে বললো যে রাশেদকে জিজ্ঞেস করো কী করবে, ও এখন বড় হয়ে গেছে, ওটাও বুঝবে, ও হচ্ছে থাকুক, হোস্টেলে থাকুক বা বাড়িতে থাকুক, যেখানে দরকার পড়লে ওকে আলাদা ফ্ল্যাট নিয়ে দেবো, ও হচ্ছে ওখানে থাকবে, থেকে খেয়ে পড়াশোনা করবে, এরকম বলতেছে। বলার পরে তো রাশেদকে ফোন দিলাম যে মা তোমাকে আসতে বলতেছে। ও বললো যে আমি তোমার মায়ের কাছে আসতে পারবো না, তুমি যদি তোমার মায়ের আমার কাছে বিয়ে দেওয়ার হয় তাকে বলো চলে যেতে। তার কাছ থেকে তো আমি এই ব্যবহারটা আশা করি না। আমার ধারণা ছিল মা আসলে সে চলে আসবে, আমাদের বিয়ে হয়ে যাবে, বাট ব্যাপারটা হয়তো এতটা সহজ ছিল না। এরপরে উনি আসবে না, তো সে যেহেতু আসবে না আমার মায়ের সাথে কথা বলতে, এখন মা তো যেতে পরে মেয়ে দিতে যেতে পারে না। তো মা বললো যে ঠিক আছে, আমার সময় নেই, সে 1 মাসের ছুটিতে আসছে। তারপরে মা বললো আমি তো তাহলে আর থাকতে পারবো না, আমি চলে যাব। তখন আমি বললাম তাহলে তুমি তোমার শ্বশুর বাড়িতে কেন গেলা, তুমি এখানে থেকে আগে আমার বিয়ের ব্যবস্থাটা করতে পারতা, বা রাশেদের সাথে তুমি আইসেই কথা বলতে পারতা, আমি মানানোর জন্য একটু সময় পাইতাম যে চলো বিয়েটা করে ফেলি। এখন তুমি চলে যাবা কালকে, 2 দিন পরে তুমি আজকে হচ্ছে বলতেছো, এরকম মায়ের সাথে অনেক তর্ক হইলো। এরপরে আমি খালাদের বাসায় চলে গেলাম মার সাথে রাগারাগি করে, আর আমার মা হচ্ছে আবার দেশের বাইরে চলে গেল ওই মেয়েটাকে আমাদের এখানে রেখে। কারণ 1 মাস পরে আঙ্কেল আবার আসবেন ছুটিতেও, আঙ্কেলের ছুটি হয় না, যে কোনো কারণে হয়তো উনি এসে যাওয়ার সময় নিয়ে যাবে। 1 মাস ও আমাদের বাসায় বেড়াবে, আমার মেজো বোনের বাসায় ওকে বুঝায় দিয়ে গেল, ওর সাথে থাকবে, 1 মাস পরে আঙ্কেল এসে নিয়ে যাবে। এখন কেন আনছে সেটা জানি না। যাই হোক, এরপরে মা চলে গেলেন। চলে যাওয়ার পরে তো আমি খুব রাগ, রাশেদের সাথে তুমি কেন আসলে না, কথা বললো না। তখন সে আমাকে বলতেছে যে দেখো তুমি এখন মানে একটা মাঝ পথে চলতেছো, তোমার মাস্টার্সটা কমপ্লিট করো, পরীক্ষাটা দাও, এরপরে আমি তোমাকে নিয়ে আসবো। আমার এখন আর আমার মা বাবারও দরকার নেই তোমাকে বিয়ে করতে, তোমার মা বাবারও দরকার নেই। এত দূর যেহেতু কষ্ট হয়ে গেছে আমাদের, তাহলে আরেকটু না হয় কষ্ট করি। তো তুমি হচ্ছে মাস্টার্সটা করো, পরীক্ষাটা দাও, তারপরে আমি তোমাকে নিয়ে আসবো, বিয়ে করবো। তো ঠিক আছে, দেখলাম যে ঠিক আছে, তাহলে আর কিছুটা সময় পাইলাম আমার ভাইয়ের সাথে থাকার জন্য। তখন ভাইকে কলেজে ভর্তি করলাম, আমার ভাইয়ের ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল, অপরদিকে আমার মাস্টার্স পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। তখন ভাইকে খুব বুঝায় শোনায় যে তুই একটা ভালো হোস্টেলে খুব ভালো টাকা দিয়ে ওকে রেখে, তারপরে আমি হচ্ছে কাপড় গুছায় বলতে ছোট্ট একটা ব্যাগে কাপড় নিয়ে চলে গেলাম হচ্ছে চিটাগাং, ওর কাছে চলে গেলাম, রাশেদের কাছে। জাস্ট গাড়িতে উঠে একা চিটাগাং চলে গেলাম, ওকে না বলে যে আমি আসতেছি, এরকম কিচ্ছু না। যেদিন হচ্ছে আমার শেষ পরীক্ষা, সেদিনে আমি ব্যাগ গুছায় চলে গেছি, এখন তুই বিয়ে না করে কোথায় যাবি। তো ফোন দিছি যে কোথায় তুমি, ও বলতেছে আমি তো অফিসে। আমি তো চলে আসছি, তুমি তাড়াতাড়ি আসো, আমি অমুক জায়গায় আসছি। এরপরে সে হচ্ছে আসছে, আসার পরে ওই দিন ওর এক ফ্রেন্ডের বাসায় আমি ছিলাম, পরদিন আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ও একটা ব্যাচেলার বাসায় থাকতো, একদিন আমি আরও একদিন ওর ফ্রেন্ডের বাসায় থাকি। এরপরে ও ছোটো একটা ফ্ল্যাট নেয়, ঘর ভাড়া নেয়, সব কিছু গোছগাছ করে, সংসার গোছায়। তো আমি আমার পেছনের দুনিয়াটা আমার গোছানো শেষ, আমার বোন বিয়ে হয়ে গেছে, ভাই যথেষ্ট বড় হয়ে গেছে, মায়ের জীবন গুছায় নিয়েছে, এখন জাস্ট আমি আমার হাজব্যান্ডের সাথে থাকবো, বা আমি আমার জীবনটা উপভোগ করব। এটা ভেবেই আমি হচ্ছে চিটাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বা ওইরকমভাবে জীবনটা সাজাবো এরকম স্বপ্ন দেখতে দেখতে সারা রাস্তা যাচ্ছিলাম। যাই হোক, তারপরে গেলাম, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ের পর আমার হাজব্যান্ডের কথা আসলে বলার কিছু নাই, সেখানে আমাদের এত বছরের অপেক্ষার পর যে আমাদের বিয়েটা হয়েছে, আমরা দুজন ভীষণ খুশি ছিলাম। এবং সে আমার চেয়ে বেশি, আমি তো মেয়ে মানুষ, কান্না করবো এটা স্বাভাবিক, বাট সে আমার চেয়ে 10 গুণ বেশি কান্না করতো, আর বলতো যে আমি কোনোদিন আসলে স্বপ্নেও ভাবি না যে তোর সাথে আমার বিয়েটা হবে। সে মানে একটা পর্যায়ে সম্পর্কটা আমাদের এতটাই হয়ে গেছে, সে আমাকে বেশিরভাগই তুই করে বলতো। তো বলতো তোর সাথে যে আমার বিয়ে হবে এটাই আমি কোনোদিন ভাবি না, আমি ভাবছি জাস্ট তুই তোর ভাই বোনের সেবা করবি সারা জীবন, আর আমি তোর অপেক্ষা করবো, এভাবেই মনে হয় মরে যাবো। যাই হোক, আমাদের সংসার তো খুব সুন্দর চলতেছে, কিন্তু ওইদিকে আমার মা করলো কি, 3 মাস না 4 মাস পরে, আমার বিয়ের এরকম 3-4 মাস পরে উনি দেশে চলে আসছে। তো আমি বিয়ে করতেছি এটাও আমি মাকে আর বলি নাই, কেন জানি আমার মনে হয়েছে যে আমার আর কাউকে জানানোর দরকার নেই, সবাই নিজের জীবন গুছায় নিছে, এখন আমি আমার জীবন গোছাবো।
তো মা আসছে, আসার পরে আমাকে ফোন দিছে। এই 3-4 মাসে যখন আমি আমার বোনকে বলে গেছি, আমার ভাইকেও বলে গেছি যে আমি যাচ্ছি ওখানে, মার সাথে কথা বললো, মাকে বললো, মাকে ফোন দিয়ে বলি নাই, সেটা আমার মায়ের রাগ ছিল, সেও আমাকে এই 3-4 মাসে আর ফোন দেয় নাই। এরপরে বাংলাদেশে এসে সে আমাকে ফোন দিছে যে আসো, আর রাশেদকে নিয়ে আমি চলে আসছি। তো তারও কিছু দায়িত্ব আছে, সে ভাবছে হয়তো বা যে বড় মেয়ে, ছোটো মেয়েকে এত কিছু দিয়ে বিয়ে দিছি, বড় মেয়েও তো আমার কাছে কিছু প্রাপ্য, এরকম কিছু চিন্তা ভাবনা করে মা আসতে বলছে। তো রাশেদ আমাকে আসতে দেবে না। ওদিকে রাশেদের ফ্যামিলিতে জানেই না যে আমরা দুজন বিয়ে করে ওখানে থাকতেছি, আমি এলাকাতে নাই, এটা সবাই আন্দাজ করছে যে আমি হয়তো আসি কোথাও, বাট রাশেদের কাছে আসি এটা হচ্ছে কেউ কখনো কল্পনাও করে নাই। এরপরে রাশেদ আসলো, আমাকে নিয়ে আসার পরে বলতেছে তুই হচ্ছে আগে তোদের বাড়িতে কেন যাবি, তাহলে যেহেতু এলাকায় নিয়ে চলে আসছে তা আমাদের বাড়িতেই চলো, আমার বউ নিয়ে আগে আমার বাড়িতে উঠবো। তো তাদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে আহামরি কেউ বিশেষ কিছু বলে নাই, খারাপ বাজে ব্যবহার করে নাই, কিছু বলে নাই। ঘরে ঢোকার পরে আমাকে তার রুমে নিয়ে গেল, ওখানে থাকলাম, আমার শাশুড়ি রান্নাবাড়া করলো, খাইলাম, বাট হাসি মুখে যে আমাকে নেওয়ার যে একটা ব্যাপার বা খুশি হওয়ার ব্যাপার যে ছেলে বউ নিয়ে আসছে, সেই বিষয়টা একদমই ছিল না। তো সেই জায়গা থেকে আমারও মনে হয়েছে যেখানে আমাকে দিয়ে কেউ খুশি না সেখানে আমি থাকবো না। তো আসলাম, ওই দিন ও বাড়িতে থাকলাম, থাকার পরে পরদিন হচ্ছে আমার মায়ের কাছে আসলাম। আসার পরে মা একদম কান্নাকাটি করে, ওনার হচ্ছে এখন আর উনি দেশের বাইরে যেতে পারবে না, কি সমস্যা হয়েছে, বা আঙ্কেল আর চায় না উনি দেশের বাইরে থাকুক, এখন আঙ্কেল ওনার সাথে দেশে থাকবে, আঙ্কেলও চলে আসবে, এখন উনি যেহেতু বিয়ে করছে এখন তো ওনার আঙ্কেলের সাথে গিয়ে থাকতে হবে। তো ভালো কথা, তুমি বিয়ে বসছো, তোমার শ্বশুরবাড়ি থাকবা না, তো চলে যাও, এটা আমাকে কেন বলতেছো। মাকে বললাম, বলার পরে মা আমাকে বেশ কিছু জুয়েলারি দিল, স্বর্ণের অনেক কিছু দিল, দিয়ে বলল যে প্রায় 3-4 ভরি গহনা হবে, ছোট ছোট জিনিস অনেকগুলো, মা হয়তো নিজে বানাইছে নিজে পরার জন্য, বললো যে এগুলো নাও রাখো, তেমন কিছু তো তোমার বিয়েতে দিতে পারি নাই। তো এর আগেও মা আমাকে 2-3 ভরি গোল্ড দিচ্ছে, তো সেগুলো ছিল। এরপরে আবার এগুলো দিল, আর আমাকে হচ্ছে একটা জমি কিনছে, সেটার কাগজপত্র দেখাইলো যে এটা হচ্ছে তোমাদের 3 ভাই বোনের নামে এই জমিটা আমি কিনছি ঢাকাতে। তো এরকম দেখাইলো, দেখানোর পরে এটা আমার কাছে দিয়ে গেল যে এটা তোমাকে দিলাম, এটা তুমি হচ্ছে দেখবা, তোমার ভাই বোনদের আমি জানি তুমি কখনো ঠকাবা না, আমি ও বাড়িতে গেলে ওখানে আমার ওই পরিবেশে থাকতে হবে, আমি যখন চাইলে আসতে পারবো না, বা তোমরা চাইলে আমার কাছে যেতে পারবা না। হয়তো এরকম কথাবার্তা আঙ্কেলের সাথে তার হয়েছে, বা কোনো কিছু খারাপ হয়তো হয়েছে যেটা সে আমাকে বলে নাই বা বুঝতে দেয় নাই, সে জাস্ট এগুলো আমাকে বুঝায় দিয়ে বলো যে কালকে আমি চলে যাব, তুমি হচ্ছে ভালো থাকো। অনেক দোয়া করলো, মাথায় হাত দিল, যে জীবনে অনেক কষ্ট করছে আমার জন্য, হয়তো সেও ফিল করছে যে আমার মেয়েটা জীবনে অনেক কিছু সহ্য করছে, এখন আমার মেয়েটা না থাকলে হয়তো আমি এতটা আগাইতে পারতাম না। বাবার কথা আর নাই বলি, বাবার সাথে দেখা হলেও সে সোজা মুখে 2টা কথা এখন আর বলে না। তো এরপরে মা চলে গেল ওখানে মায়ের শ্বশুর বাড়িতে, আর আমি ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে মানে 1 সপ্তাহের মতো ছিলাম ঢাকাতে, আমার বোনের বাড়িতে। ও একটা ফ্ল্যাট নিয়ে থাকে, ও বাসায় মা উঠছে, যেহেতু আমি নাই এখানে, তার বাসা নাই, ভাই হোস্টেলে থাকে, তো ওখানে ভাই আসছে, থাকছে, 3 ভাই বোন একসাথে থাকলাম। থাকার পরে আমি চিটাগাং চলে আসলাম, আর আমার হচ্ছে আমার মা চলে গেলেন তার শ্বশুর বাড়ি, আমার বোন তো থাকতেছে, ওর হাজব্যান্ড খুব ভালো রাখছে ওকে খুব ভালোবাসে। তো এরপরে মা চলে যাওয়ার পরে মা হচ্ছে ওনার শ্বশুরবাড়ি যখন গেলেন, তখন তো মার আর হচ্ছে প্রতি মাসের ইনকামটা কিন্তু নাই। এখন আমার ভাই পরের মাসে আমাকে ফোন করে, আমাকে 3-4 দিন পর ফোন করে আমার সাথে কথা বলে, খোঁজ খবর নেয়। বাট ওই সময়টাতে দেখলাম কি, আমি 1-1.5 মাস পরের ঘটনা এটা, ও আমাকে প্রায় প্রতিদিন ফোন করে, থাকে না যে কিছু একটা বলতে যাচ্ছে বাট বলতেছে না, এরকম কিছু একটা। তো আমি বলি যে কী রে, খাইছিস, কী করছিস, শোনা কথা বলতে পারে না, ওর গলাটা একদম ভারী লাগে। তখন আমি হচ্ছে ওকে খুব জোর করে জিজ্ঞেস করলাম যে তোর কী হয়েছে, তুই কি উল্টাপাল্টা কিছু করছিস বা নেশা টেশা। আমার সবসময় মাথায় টেনশন থাকতো কি, আমার ভাই এভাবে থাকলে হয়তো নেশা টেশা করবে, খারাপ ছেলে হয়ে যাবে, এটাই আমার চিন্তা থাকতো। তো সেখান থেকে আমি হচ্ছে ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম তুই আবার এরকম কোনো কাজে জড়াইছিস নাকি। তখনও আমাকে বলল যে আপু, আমি তো মাকে ফোন করছিলাম, আমার গত মাসের টাকাটাও দেয়া হয় নাই হোস্টেলের, আমার এই মাসের টাকাটাও এখন পর্যন্ত মা পাঠায় না, আর মা বলতেছে মার কাছে নাকি টাকা নেই, মার যত জমানো টাকা ছিল ওটা মা আঙ্কেলকে দিয়ে দিছে, ও বাড়িতে ঘর উঠাইছে। এগুলো পরবর্তীতে শুনতে পারছে। যাই হোক, তো তখন আমি বললাম যে কয় টাকা, যাই হোক মোটামুটি যে কয় টাকা। তো আমি রাশেদকে বললাম যে এরকম এরকম, ততদিনে রাশেদ হচ্ছে চাকরি ছেড়ে ওখানে টুকটাক কিছু ব্যবসা করা শুরু করছে। তো রাশেদকে বললাম যে ওর তো এরকম টাকা পাঠায় না, মা দিতে পারতেছে না, এখন তো সামনে ওর পরীক্ষা, থাকে না যে বারবার চাইলে টাকা মানুষের সামনে, ছোট হয় না এই বয়সের ছেলেমেয়েরা, তো তুমি কি একটু ম্যানেজ করতে পারবা। তখন রাশেদ বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিতেছি, এটা তো করার বলার কি আছে, আমি দিচ্ছি। তো রাশেদ ওকে টাকা পাঠায় দিল, ও হচ্ছে সেই টাকা দিয়ে আমার ভাই
পড়াশোনা করলো। তো 2 মাস তো এভাবে চললো। 2 মাস পরে আমার কোথাও একটা মনে হচ্ছিল যে কোনো একটা প্রবলেম তো আছে। তো মাকে ফোন দিলাম। মাকে ফোন দেওয়ার পরে মা প্রচুর কান্নাকাটি যে আমার কাছে ব্যাংকে ছিল 10 লাখ টাকা, আমাকে ফুসলায় ফাসলায় ওই যে আঙ্কেলের কথা উনি বলছে যে তুমি হচ্ছে ইসে করো, আমাকে টাকাটা ধার দাও, আমি তোমাকে দিয়ে দেবো, আমি বাড়িতে একটা ঘর করি। ওনার মেয়ে ছিল, যে মেয়েকে নিয়ে আসলো, মেয়েকে বিয়ে দিতে হবে। এখন আমার কাছে কিছু গোল্ড ছাড়া আমার কিচ্ছু নাই, ব্যাংক থেকে সব টাকা উঠে আমি তাকে দিয়ে দিছি, এরকম অনেক কিছু মা বলল। তো আমি মায়ের কান্না দেখে আর মাকে বলতে পারি না যেটা তো ভালোই করছে, উনি তো বিয়েই করছে তোমাকে ইউজ করার জন্য, সেটা হয়তো তুমি বোঝো নাই। যাই হোক, তো তখন আর মা আমাকে বললো যে আমাকে তো সে কোনো কষ্টে রাখে নাই, সে আমাকে কোনো টর্চারও করে না, সে আমাকে খাওয়া পড়া দিয়ে সব কিছু ভালো রাখতেছে, কিন্তু আমি তোমার ভাইয়ের খরচটা কোত্থেকে দেবো? এখন ওই আঙ্কেলও দেশে চলে আসছে, সে একটা মুদি দোকান করে সম্ভবত, সেটা দিয়ে তারা 2 জন খেয়ে পড়ে ভালো আছে, তার ছেলেমেয়েদের তো সবাই বড় বড়। তো সেখান থেকে বলতেছে আমি কিভাবে ওর খরচের টাকা দিব, আমি বড় জোর মাসে 2-3 হাজার টাকা যদি জোগাড় করে ওকে দিতে পারি সেটাই বেশি হবে। তা আমি আর কিছু বলি না, আমি বললাম ঠিক আছে তুমি যতটুকু পারো দাও, বাকিটা আমি দেখতেছি। এখন দেখবো আমি প্রতি মাসে আমার ভাইয়ের জন্য কিভাবে হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে টাকা চাইবো, এটা তো আমার আবার বিবেকে লাগতেছে। তো পড়াশোনা যেহেতু করছি, তখন আমি রাশেদকে বললাম যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি তো হচ্ছে ঘরেই তো বসে থাকি, আর বাচ্চা কাচ্চা নিচ্ছিলাম না, ব্যাপারটা এরকম না, আমি কনসেপ্ট করছিলাম না, এটা ছিল আমার, যার কারণে তো আমি ঘরেই থাকি সারাক্ষণ। তো ওকে বললাম, বলার পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি কিসের জন্য চাকরি করতে চাচ্ছ, আমার তো হয়ে যাচ্ছে যতটুকু। আমি না, আমি সারাদিন বসে থাকি এরকম, আমি চাই আমার ভাইয়ের পড়াশোনা বন্ধ যাবে, সব কিছু ওর সাথে যেহেতু আমার এত বছরের একটা সম্পর্ক, সব কিছু তো ওপেনলি বলা হয় যে ও এরকম টাকার জন্য পড়তে পারবে না, এটা আমি সহ্য করতে পারবো না। আমরা 2 বোন পড়াশোনা করছি, আর ও ভাই হয়েও যদি পড়াশোনা না করে ওর জীবন তো ভালো হবে না, সুন্দর হবে না, এরকম বলতে বলতে তখন হচ্ছে রাশেদ খুব জোরাজোরিতে আমাকে একটা চাকরি জোগাড় করে দেয়, মোটামুটি ভালো স্যালারিতে। সেখান থেকে আমি হচ্ছে বাকি টাকাটা হচ্ছে ব্যাংকে রেখে দিতাম, আর আমার ভাইয়ের জন্য প্রতি মাসে ওর খরচের টাকা পাঠাইতাম। এভাবে ও আয়া পাশ করলো। আয়া পাশ করার পরে এখন আমার মনে হইলো কি যে ওর খরচটা যেহেতু আমিই বহন করতেছি, তাহলে ও আর আমার কাছ থেকে দূরে থেকে কী লাভ? ওকে না আমি আমার সন্তানের মতো বড় করছি, কারণ আমি যখন বড় তখন হচ্ছে ও হয়েছে, তো ওকে কোলে পিঠে করে মানুষ করা থেকে শুরু করে মা চলে যাওয়ার পর আগলে রাখার যে ব্যাপারটা, সবটাই আমি করছি। এরপরে আমি খুব সাহস করে আমার হাজব্যান্ডকে বললাম যে রাশেদ এরকম এরকম আমি চাই যে আমার ভাইকে এনে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি করতে, এখন তোমার যদি কোনো অমত না থাকে, ও আমাদের সাথে থাকবে না, ও হোস্টেল থেকে পড়াশোনা করবে, বাট ও এখানে থাক, আমি যাতে অন্তত পক্ষে মন চাইলে ওকে একটু দেখতে পারি, ভালো মতো রান্না করলে আনলে এনে একটু খাওয়াইতে পারি, তাহলে আমার একটা শান্তি লাগবে। তখন রাশেদ খুব হাসলো, হেসে আমাকে বললো যে এইটুকের জন্য তুমি এত মানে কাচুমাচু করতেছো, এইটুক কথা বলার জন্য? আমাদের 2 রুমের একটা ফ্ল্যাট ছিল, বললাম আমি আরেকটু বড় একটা ফ্ল্যাট নিতেছি, তুমি ওকে পরীক্ষা শেষ হলে এখানে চলে আসতে বলো, আমাদের সাথেই থাকো, হোস্টেলে থাকার দরকার নেই। তো আমাদের বাসাটা ছিল ওই চিটাগং ইউনিভার্সিটির সামনেই ছিল, তো সেখান থেকে ও বলতেছে যে এখানে হচ্ছে ও এসে থাকবে, সমস্যা নেই। এরপরে তো পরীক্ষা দিয়ে রেজাল্ট হওয়ার আগেই, যেদিন পরীক্ষা শেষ হয়েছে 2 দিন পরেই আমার ভাই আমার কাছে চলে আসলো, ভাইকে পড়াশোনা করাইলাম। তো প্রথম ভাইয়ের হচ্ছে ভার্সিটির খরচ, ভর্তি টর্তি সব কিছু আমিই দিলাম, কেনা বই টই যা যা প্রয়োজন অনেক সব কিছুই বহন করলাম। বাট সমস্যা হলো আমার ভাই ভার্সিটিতে ভর্তি হওয়ার 6-7 মাস পরে আমি কনসিভ করলাম। তখন আমার হাজব্যান্ড তো একদম আমাকে চাকরি করতে দিবে না, সে মানে যখন শুনছে 2-2.5 মাসের সময়, তখনই সে আমাকে বলতেছে জব ছেড়ে দিতে। এরপর আমি 3-4 মাস পর্যন্ত করছি, করার পরে চাকরিটা ছেড়ে দিছি। ততদিনে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল। তো ও বলতো যে তোমার ভাইয়ের পড়াশোনার খরচই তো সেটা হচ্ছে আমি বহন করবো, সেটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, জাস্ট তুমি বেবিটার খেয়াল রাখো, তোমার খেয়াল রাখো। তো সেখান থেকে চাকরি আর কখনো করা হয়নি, পড়াশোনা করে ঘরেই বসে আছি। বাকি হচ্ছে আমার ভাইও পড়াশোনা করছে, সে এখন দেশের বাইরে থাকে, সে বিয়ে করছে, তার বউকে নিয়ে দেশের বাইরে থাকে। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক সুখে আছি, আমার একটা ছেলে একটা মেয়ে, খুবই সুন্দর জীবন চলতেছে। বাট আমার মা মনে হয় এখন ভালো নেই, মায়ের কাছে যখন ফোন করি, হয়তো বা আমার ভবিষ্যতে কোনো দিন আমি এটার জন্য প্রস্তুত মেন্টালিভাবেও, যে আমার মাকে আমাকেই দেখতে হবে এরকম কিছু একটা। তারপরে যতক্ষণ পর্যন্ত মা স্বেচ্ছায় আমার কাছে না আসে যে আমি হচ্ছে তোমার কাছে থাকতে চাই, আমি আর এখানে পারতেছি না থাকতে, বা এই জীবন আমার ভালো লাগতেছে না, ততক্ষণ পর্যন্ত আমি তাকে ডাকবো না। যদি সে স্বেচ্ছায় আমার কাছে আসতে চায়, সেক্ষেত্রে আমি তাকে আমার কাছে নিয়ে আসবো, সেটা আমার পরিকল্পনা আছে। আর আমার হাজব্যান্ডেরও সেটাতে কোনো দ্বিমত নেই। আমার শ্বশুরবাড়িতে মন থেকে কেউ এখনও আমাকে মেনে নেয় নাই। আমি চিটাগাঙে থাকি, এখানেই হচ্ছে জমি কিনছি। আর আমার শ্বশুরবাড়িতে যাওয়া হয় মাঝে মাঝে, যে কোনো অনুষ্ঠানে যাওয়া হয়, ঈদে মাঝে মাঝে আমার শাশুড়ি কান্নাকাটি করে আমার হাজব্যান্ডকে ডাকে, আমাকে ওরকমভাবে বলে না, সেজন্য যাই, ওনার ছেলের নাতি নাতকুর দেখে চলে আসি।
কারণ আমার হাজব্যান্ডের কথা হচ্ছে ওনারা যতদিন পর্যন্ত তোমাকে সেই জায়গাটা না দিবে বা হাসি খুশি তোমার সাথে না থাকবে, তারা আমাকে দেখলেই কেমন যেন একটা মুখ গোমরা করে থাকা, আমি বাইরের মানুষ, এরকম একটা ভাব এগুলো তাদের মধ্যে এখনও আছে। তারা আমাকে সেই মন মন ভরে মেনে নেওয়ার যে ব্যাপারটা, সেই বিষয়টা তারা এখনও করে নেই, সেটা দেখলেই বোঝা যায়। তো বলে যখন ওনারা একেবারে মেনে নেবে, যখন ওনাদের জীবনে আমার প্রয়োজন হবে, তখন আমি ওনাদের কাছে চলে আসবো, যতই আমার ব্যবসা বাণিজ্য ওখানে হোক, আমি না আসলেও তোমাকে পাঠাবো। তো এরকম সে বলে। মেজো বোনের সাথে তত একটা কথাবার্তা হয় না। ওর একটা ছেলে হয়েছে, ও এখন ওর শ্বশুর বাড়িতেই থাকে। ওর শাশুড়ি পরবর্তীতে ওকে মেনে নিছে, এখনও একা একা থাকতে দেয় না, ও শ্বশুর বাড়িতেই থাকে। ওর হাজব্যান্ড এখন দেশের বাহিরেই আছে। আমার ভাইয়ের বউ ইভেন অনেক ভালো আছে। আমার ভাইয়ের বউয়ের এই হচ্ছে গত 2 মাস আগে ওদের একটা ছেলেবাবু হয়েছে। ওরা দুজন সুইডেনে আছে। খুবই হচ্ছে, এটাও আমার হাজব্যান্ডই সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে অ্যারেঞ্জ করে আমার ভাইকে দেশের বাইরে পাঠাইছে। ও যাওয়ার পর ওখানে রিলেশন করছে এবং আমাকে জানাইছে ফোন করে, আপু ওকে পছন্দ করে বিয়ে করতে চাই। মেয়েটাও ওখানে পড়াশোনা করতে গেছে। এরপরে আমি হচ্ছে ওর ফ্যামিলির সাথে কথা বলছি, ওরা খুব অনায়াসে রাজি হয়ে গেছে, যেহেতু দুজন ম্যাচিওর ছিল। এরপরে ওদের বিয়ে হয়ে যায়, ওরা ওখানে বিয়ে করে। এরপরে ওরা এখনও বাংলাদেশে আসে নাই, ওদের বেবি হয়েছে, হয়তো দেশে আসলে বাবুটাকে দেখবো, ফোনে দেখছি। এটাই ছিল আমার জীবনের, কি বলবো, অনেক খুব সুন্দর গল্পও বলা যায় না, আর অনেক খারাপও বলবো না। বেলা শেষে ভাবতে গেলে নিজে খুব সন্তুষ্ট মনে হয় নিজেকে, যে না জীবনে কিছু একটা করতে পারছি, ভাই বোনকে খুব ভালো রাখছি, এটাই মনে হয় অনেক বড় পাওয়া। ভবিষ্যতে মায়ের জন্য অপেক্ষায় আছি, হয়তো মা আসবে আমার কাছে যে আমি পারতেছি না, আমাকে হচ্ছে তুমি দেখো, তখন সেটাও দেখব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা 3 ভাই বোন যাতে ভালো থাকি। যদিও আমার বোনের সাথে আমার তেমন সম্পর্ক নাই, ওর সাথে ওরকমভাবে কথাবার্তাও হয় না, ও আমাকে ওরকমভাবে খোঁজে না। যাই হোক, সব কিছু মিলেমিশে সবাই আমাদের জন্য দোয়া করবেন, এতটুকুই। তো এই ছিল বকুলাপুর গল্পটা। এটা একটা বাস্তব ঘটনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা এটা কোনো লাভ স্টোরি ছিল না। হ্যাঁ, ওনার ভালোবাসার মানুষটা ছিল যে ওনাকে খুব আগলে রাখছে এবং খুব ভালোবাসছে, এরকম মানুষ আল্লাহ প্রত্যেকটা মেয়ের জীবনে দিক। কিন্তু এখন যারা হচ্ছে এটাকে একটা লাভ স্টোরি মনে করে শুনতে চাইবেন, তারা মজা পাবেন না। আর এখানে সবচেয়ে বড় আমার কাছে দেখার বিষয়ের গল্পটা বলার কারণ ছিল যে বাবা মা যে সবসময় বড় বাচ্চাদের উপরে, বড় ছেলে হোক মেয়ে হোক, সব কিছু চাপায়া দেয়, তোমার করতে হবে, এই জিনিসটা আসলে ঠিক না। তাদেরও জীবন আছে, তারাও মানুষ, তারাও হাসি খুশি বাঁচতে চায়, কেন তাদের কাঁধে ছোটোবেলায় দায়িত্বগুলো চাপিয়ে দেয়া? তো তাদেরকেও একটু বুঝুন, তাদেরকেও ভালোবাসুন, এই এতটুকু নিয়ে আমার ছিল। বাকিটা তার ভালোবাসাটা ভীষণ সুন্দর ছিল, এমন ভালোবাসা আল্লাহ সবাইকে দেখ। যাই হোক, তোমাদের কেমন লাগলো গল্পটা, যেহেতু আজকে শেষ, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। আর তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।